দেখো তো স্ক্রিনটা আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা শেষ হলে কি ফিজিক্স পড়বা নাকি অন্য কোনো সাবজেক্ট পড়বা নাকি? এটা তো আজকে শেষ হয়ে যাবে। শেষ হলে হ্যাঁ। ম্যাথের ত্রিকোণমিতিটা রিভিশন দেবো। ওর সঙ্গে কথা বলে জানাইও তোমার আচ্ছা। ফ্রেন্ডের সাথে। আচ্ছা, দাঁড়ান একটু ওকে একটা কল কল দিই। ক্লাস শুরু করুন তাহলে। হ্যাঁ। তো কাজের মেইন সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ ডট এস। মানে এস তো ভেক্টর, এস ভেক্টর কিন্তু ডাব্লুটা স্কেলার। আর এখানে ডট প্রোডাক্ট করা হয়েছে। আর প্রথমে যে চৌবাস্তার ম্যাথগুলো দিয়ে শুরু করি, এখানে ভর কেন্দ্রের উলম্ব সরণ বের করা। আর এরকম একটা সিলিন্ডার আছে, ওটা মাটিতে এরকম শোয়ানো আছে। তারপর এটাকে এই লম্বা করে খাড়া করছো। এখান থেকে এই অবস্থা নিয়ে গেছো। আর এটা ভর 10 কেজি, রেডিয়াস হচ্ছে 2 মিটার, আর হাইট ধরো 10 মিটার। তাহলে এটার কৃতকাজটা কত হবে এখান থেকে এই অবস্থা নিয়ে দিতে? 10 ইন্টু 9.8 ইন্টু 5 - 2। না, 5 - 1। না, রেডিয়াস 2 মিটার দেওয়া আছে তো, এই যে 2 হবে। আচ্ছা, 2, হ্যাঁ। তাহলে এটার হাইটটা ছিল 10, তাহলে অর্ধেক হাইট হবে 5। তাহলে এটা হচ্ছে 5। আর শুরুতে 2 মিটার উপরে ছিল ভর কেন্দ্রটা, আর এখানে ভর কেন্দ্র এখানে আসছে। তাহলে ভর কেন্দ্রের সরণটা ডেল এক্স কত হবে? 5 - 2, তার মানে 3। তাহলে কেটে কত ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি এইচ। এখন এরকম ধরো এই লাঠি থাকতে পারে, লাঠির উপর একটা বল ইয়ে করা আছে, এটাকে উলম্ব হয়ে ইয়ে করছো, নিয়ে আসছো। এক্ষেত্রেও সেম ভাবে করবা। এটার জন্য উলম্ব সরণটা হবে এইটুক, মানে এই অর্ধেকটা। আর এই বলের জন্য সরণটা কতই হবে? পুরোটা পুরো লাঠির সমান হবে কিন্তু।
হ্যাঁ, লাঠির সমান। হুম, বুঝছো তো? হ্যাঁ। কারণ এখানে যে রেজিস্ট্যান্সটা এটা আর এটা সমান, আর হাইটটা থাকতেছে এত বড়। এটা ধরো হাইট এই এইচ, বা লেন্থটা ধরো হচ্ছে এইচ। তাহলে এটার জন্য কত কাজ হবে? এটা ধরো M1, এটা M2, M1 ইন্টু L/2 টু 9.8, এই লাঠিটার জন্য। তারপর এই গোলকটার জন্য M2 ইন্টু 9.8 ইন্টু L। ওখানে L/2 তে একটু কম হবে না রু? কোনটা? মানে M1 L/2। না না, এটা তো তোমার প্রস্তুততা দেওয়া নাই, তার মানে এটা লাইন ধরে নিতে হবে। ও আচ্ছা। ভরকেন্দ্রের সরণটা তোমরা কিভাবে বের করো? ধরো এটা চৌবাচ্চা আছে, এখানে অর্ধেক পূর্ণ ছিল আগে থেকে, তারপর 4/1 পানি তুলে নিছি, মানে হচ্ছে উপরের এই অংশটা উঠাই নিছি। এটা উঠাই নিছি, আর নিচে শুধু আছে ধরো এই অংশটা আছে। তাহলে এই ক্ষেত্রে উলম্ব সরণ কিভাবে বের করবো? এটা হবে এই যে প্রথম যে গভীরতা, এটা হচ্ছে D1 ধরো, আর এই গভীরতাটা হচ্ছে D2। এক্সটা হবে D1 প্লাস D2 ডিভাইড বাই 2। এখন প্রথমে গভীরতা অর্ধেক ছিল, তখন হচ্ছে L/2, তারপর হয়েছে 3L/4। এটা অর্ধেক করো, তাহলে এটা হবে এরকম আসবে মনে হয় 5L/8। হ্যাঁ। এইভাবে যদি ধরো আমার একটা দেওয়া আছে যে এখানে আছে 2/3 ভর্তি আছে, 2/3 এটা। তারপরে এবার এখানে ধরো 1/5 আছে। তাই এই ক্ষেত্রে কিভাবে বের করবো? এক্ষেত্রে D1টা হবে 1 থেকে 2/3 H মাইনাস 3। 1/3, আর এই ক্ষেত্রে D2টা হবে 4/5। হ্যাঁ। তাহলে গড় সরণ ডেল এক্সটা হবে এই 1/3 প্লাস 4/5 ডিভাইডেড বাই 2। এটা হিসাব করে যত হয় সেটা। তো এটা হচ্ছে সহজ প্রসেস। আরো একটা প্রসেস আছে, ওটা তো মানে ওটা ওটা ধরো এরকম, মানে নর্মাল যেটা অর্ধেক ছিল, তারপর 4/1 করছি, তাহলে পানিটা গেছে এই অংশটা, এই অংশ পানিটা গেছে, তাহলে এটার ভর কেন্দ্রটা বের করতে হবে। তো এটার জন্য এই অংশটা হচ্ছে H/2, আর এইটুক হচ্ছে H/4, তারও অর্ধেক আবার গেছে, মানে তাহলে হচ্ছে H/2 প্লাস H/8, মানে যেহেতু এটার অর্ধেক, এটুকু অংশ শুধু বেশি হয়ে গেল, এই যে অংশটা। তাহলে ভর কেন্দ্র যেহেতু এখানে, এখান থেকে এই হাইটটা বের করতে হবে। তো এটা H/2 প্লাস H/8, এটা 5H/8। তো এটা হচ্ছে একটা প্রসেস। প্রথমটা করা ইজি, প্রথমটা দিয়ে সব ধরনের মানে সহজে হবে সব কেসে। ধরো এরপর এটা ধরো একটা টেবিল, তো এই টেবিলের ওটা চেন আছে। তো এই চেনটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 12,
বা হচ্ছে, আর এটা দেওয়া আছে 5 মিটার। তাহলে এই 12 সমান কি 10 মিটার হবে। এখন বলছে এই চেনটা যখন একদম টেবিল থেকে পড়ে যাবে, মানে এমন অবস্থা হবে যে এরকম আছে, মানে এই অবস্থায় আসবে যখন, তখন এর বেগটা কত হবে এটা চাইছে। আর চেনের ভর দেওয়া আছে 120 কেজি। আর লেংথটা তো হচ্ছে 15 মিটার হবে। দেখো এখানে কিন্তু এই যে ভর কেন্দ্রের সরণটা আসবে, কারণ এখানে যে ওই তোমার স্থির শক্তিটা বাড়বে বা স্থির শক্তিটা হচ্ছে যে হ্রাস পাবে, ওইটা গতি শক্তি হয়ে যাবে। তার মানে ডেল ই কে হবে ডেল ইপি, মানে যে গতি শক্তির পরিবর্তন স্থির শক্তির পরিবর্তন সমান হবে। এখন এই উপরে যে অংশটা আছে এটা, এটা আসবে হচ্ছে এখানে, আর এটা হচ্ছে বাকি নিচের অংশটা। এখন এটার ভর কেন্দ্রের সরণ হবে এই যে শুধু একটু অংশ, পুরোটা 5, তাহলে হচ্ছে এটা 2.5 মিটার হবে। আর এইটার জন্য ভর কেন্দ্র ছিল কি এই টেবিল থেকে 5 মিটার দূরত্বে। এখন এটা কোথায় আসছে, এইটা অংশ তো 5, আর এই পুরো অংশটা আবার হচ্ছে 5। 10 - 5। তাহলে এটার ভর কেন্দ্রের সরণ কোথায় হবে, কত হবে? 5। 5। কারণ শুরুতে ছিল হচ্ছে এখানে 5 মিটার দূরত্বে, এখন হয়েছে 10 মিটার দূরত্বে চলে গেছে। তার মানে ভর কেন্দ্রের সরণটা ডেল এক্স হবে 10 - 5, তার মানে হচ্ছে 5 মিটার। তাহলে এই উপরের অংশটার জন্য 3/1 যেহেতু, তাহলে 1/3 120 কেজি ইন্টু 9.8 ইন্টু কত, ভর কেন্দ্রের সরণ হচ্ছে 2.5। তো পরেরটার এটা টু জন্য, হ্যাঁ, এটা 2.5 কেমন আছে, এটা পুরোটা 5 হবে না? না না, এটা তো আমি ওই যে টেবিলের উপরে যেটা অংশ ছিল ওটার জন্য, টেবিলের উপরে 5 মিটার ছিল। এখন ওটা যখন এখানে আসছে তখন এই দৈর্ঘ্যটা 5 মিটার না, হ্যাঁ। তাহলে এটার ভর কেন্দ্র কত 2.5 মিটার। আচ্ছা আচ্ছা, বুঝছি। শুরুতে ছিল টেবিলে, আর এখন হচ্ছে টেবিলের থেকে 2.5 মিটার নিচে চলে আসছে। তাহলে সরণ হবে 2.5। ওখান থেকে আসো। এরপর এরপর কি বাকি নিচের যে অংশটা, এটা ইন্টু 120 কোন 9.8, এটার জন্য সরণটা হবে কি 5 মিটার। এইটা কি স্থির শক্তি কমছে, তাহলে এই স্থির শক্তিটা কি গতি শক্তি রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা হবে হাফ অফ এম ভি স্কোয়ার, এম হচ্ছে 120 আর ভি স্কোয়ার। এটা হিসাব করলে ভি আসবে 0.0367 মিটার/সেকেন্ড, এটা হিসাব করিও। একটা গ্রাফ দেওয়া আছে, এখানে হচ্ছে এফ আর এইদিকে হচ্ছে এক্স, মানে সরণ। এফ হচ্ছে নিউটনে দেওয়া আছে, সরণটা দেওয়া আছে মিটারে। এটা ধরো 4, এটা হচ্ছে 6, আর এই পয়েন্টটা হচ্ছে 10। তো এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে? এখানে কি কাজটা হবে, এই যে গ্রাফের যে ক্ষেত্রফলটা, এফ এক্স গ্রাফ, কারণ ডাব্লিউ ইকুয়াল এফ এক্স, আর এটা ইন্টিগ্রেট করলে যেটা হয় ওটাই এফ ডিএক্স। তাহলে ক্ষেত্রফলটা হবে এটার জন্য 4 × 10, মানে এটা। আর এই ত্রিভুজটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 10। মানে এগুলো এমসিকিউ আসবে, এটা শুধু ম্যাথ।
ওখানে আঠারো তলা দেওয়া আছে এখানে। আর আঠারো তলের নিচে এখানে ধরো একটা স্প্রিং লাগানো আছে। আর এখানে একটা ধরো বল আছে 10 কেজির। আর স্প্রিং এর ধ্রুবক দেওয়া আছে 500 নিউটন পার মিটার। এখন এই বলটা যদি এখান থেকে ছাড়ে দাও তাহলে কত, মানে কত দূর, মানে স্পিনে কত দূর সংকুচিত হবে এটা চাইছি। আর উচ্চ এখানে তো হাইট, হাইট দেওয়া লাগবে, থামো। এটা দেওয়া আছে 5। এই ডিস্টেন্সটা 5 দেওয়া আছে। এখানে কিন্তু ওই যে এই বলটা স্থিতি শক্তি কমতেছে আস্তে আস্তে। যে স্থিতি শক্তিটা কমে যাবে ধরো, এমন আছে স্পিনের সংকুচিত এরকম হয়ে হয়ে গেছে, সংকুচিত হয়ে, আর বলটা এখানে আছে, আর এটা হচ্ছে তলটা। ধরো এখানে এক্স পরিমাণ সংকুচিত করছে এটা। আর এখানে গিয়ে কি বলটা জিরো হয়ে যাবে না বেগটা? বল তো আর সামনে আগাবে না, স্থির হয়ে থাকবে। হ্যাঁ। তাহলে বলটার স্থির শক্তি হ্রাস পাবে কত? শুরুতে এখানে ছিল, এখন এখানে আসছে, তাহলে হাইটটা বের করতে হবে এখানে আমাদের। হ্যাঁ। এর দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে 5, আর এটা পাইলাম হচ্ছে এক্স, তাহলে টোটাল এটা কি 5 + x না, হ্যাঁ। অতিভুজটা? তাহলে আর এখানে কোনটা দেওয়া আছে, কোন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হইলে এই হাইটটা কত হবে? 5 + x sin 60। তাহলে এই বলটার যে ডেল ইপি, এটা কত হবে? mg × h, mgh 5, h মানে হচ্ছে 5 + x sin 60 মানে হচ্ছে √3/2। এটা সমান কি? হাফ কে এক্স স্কোয়ার। হাফ অফ kx²। সবই তো দেওয়া আছে, তাহলে একে এক্স এর মানটা সলিউশন করবো। এম কত দেওয়া আছে? 10 কেজি, 10 9.8, 5 + x। এখন ক্যালকুলেটারে সলভ মোডে গিয়ে এটা সলভ করতে পারবা না? একটা অপশন আছে যে ওই ইকুয়েশনটা দিলে সলভ করে দেবে এটা, কারণ এখানে একবার এখানে এক্স আছে, এখানে x² আছে, এই হাফ হাফ তো কাটাকাটি যাবে। ওই সলভ মোডে গিয়ে সলভ করবা, সলভ করলে আসবে 1.48 মিটার। বুঝছো এটা? হ্যাঁ। আর এই কোশ্চেনে স্টেটমেন্ট গুলো তোমরা নিচে লিখে নিও, এটা তো লেখা হয় না, শুধু অঙ্কটাই করে দিই। হ্যাঁ। এখন আরেকটা ম্যাথ আছে এই সেম টাইপের। তো এখানে একটা তল আছে, এই তলটার মিউ হচ্ছে 0.2, আর এই ব্লক যেটা আছে ওটার ভর 10 কেজি। তারপর একটা স্প্রিং লাগানো আছে, এটা হচ্ছে দেয়াল। এখন এটার কেউ হচ্ছে 500 নিউটন পার মিটার। এখানে এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে 2 কেজি, আর এটাকে 5 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে এখানে।
এখন নিক্ষেপ করার পর এখানে এই বস্তুটার গায়ে ধরো এখানে আটকে যাবে এটা লাগার পর। ধরো এখানে একটা চুইংগাম আছে, তাহলে চুইংগামটা এখানে আটকে যাবে। এরপর বলছে স্প্রিং এর সরণটা, স্প্রিং এর সংকোচন। সংকোচন কত হবে এটা চাইছে। এখন এখানে কি ঘটনাটা ঘটবে, এটা যখন এখানে আঘাত করবে ভরবেগের সংরক্ষণশীলতা আসবে শুরুতে, তাহলে এটা কিছু ভরবেগ প্রাপ্ত হবে এই দুইটা বস্তু মিলিয়ে এখানে, সুইংগাম আর এই ব্লকটা। তাহলে এটা একটা বেগ পাবে। এখন এই এখানে যে গতিশক্তিটা লাভ করবে এইটা আবার এই স্প্রিং এর স্থির শক্তিতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো মিউটা কি করবে? মিউ মিউ তো আবার হচ্ছে তোমার ইয়ে করবে, ঘর্ষণ। সামনে যে মানে এদিকে যাবে, এদিকে পেছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা আবার বিয়োগ করে দিতে হবে। মানে ওটার কারণে একটা নেগেটিভ কাজ হবে, মানে মাইনাস কে এক্স, মাইনাস এফ এক্স টাইপের। ওটা যেহেতু বাধাঙ্গি বল, তাহলে ওই কাজটা বিয়োগ করে দিতে হবে। তার মানে এটার যে গতিশক্তি পাবো আমরা, ওটা থেকে এই যে ঘর্ষণের জন্য যে লসটা হবে ওইটা বিয়োগ করে দিতে হবে। ওইটা হবে হাফ অফ কে এক্স স্কোয়ার এখানে। হ্যাঁ। কারণ পুরা শক্তিটা তো এই স্প্রিংটা পাবে না। হুম। তাহলে হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, এটা দিয়ে ব্লকটার বেগটা বের করে নেবো। শুরুতে ব্লকের জন্য 0 ছিল, তারপর এম প্লাস, এটা ধরো বড় এম, বড় বস্তু, তাহলে ভিটা হবে 2 × 5 / 2 + 10, 0.834। 5/6 মিটার পার সেকেন্ড। এখন এর উপর ঘর্ষণ বলটা কি কাজ করবে, ঘর্ষণ বল ধরো এফ কে, এটা সমান হচ্ছে মিউ আর, তো মিউ আরটা হচ্ছে এই যে m+m × 9 বা জি, 9.8, তাহলে 0.2, এটা হচ্ছে 12, 9.8, এটা হচ্ছে ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল কিন্তু কাজটা কত হবে, এই ব্লকটা যত দূর সরে যাবে, ধরো এক্স পরিমাণ সরে গেছে, তাহলে এখানে কনজারভেশন অফ এনার্জি কাজ করবে। তো সেক্ষেত্রে হাফ অফ ব্লক প্লাস এই চুইংগামটা, এটা গতিশক্তি মাইনাস কৃত কাজের জন্য যে শক্তিটা ক্ষয় হবে, তাহলে এফ কে ইন্টু হচ্ছে এক্স, এটা সমান হবে হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার এটার জন্য, এই স্প্রিংটার জন্য। তাহলে এটার মান আমরা জানি হাফ টু 12 × 5/6 স্কোয়ার মাইনাস এফ কে এর মানটা তো জানি বাই 6। 0.2 টু 12 × 9.8 ইকুয়াল হবে হাফ অফ 500 × x²। এখন এখানে এক্স থাকবে। এখন এখানে দেখো দুইটা এখানে এক্স আছে, এখানে আছে x², এটা ওই যে সলভ মোডে গিয়ে সলভ করতে হবে। সলভ করলে আসবে 0.0903 মিটার। তো কনসেপ্টটা তো বুঝছো এটার। হ্যাঁ। এরপরে ওই সুইং একটা ম্যাচ আছে, এটা হচ্ছে 3 কেজি, আর এটা 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর একটা ধরো স্প্রিং আছে লাগানো আর একটা বস্তুর সঙ্গে, এটা হচ্ছে 5 কেজি, আর এটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন দেখো এটা যেহেতু 6, এটা 4, তাহলে এক সময় কি এটাকে আঘাত করবে, সংঘর্ষ হবে।
সংঘর্ষ হওয়ার পর ধরো মিলিত হয়ে যাবে, মিলিত হওয়ার পর স্প্রিং এর সংকোচন কত হবে, মানে যখন মানে সর্বোচ্চ সংকোচনটা আস্তে যখন এখানে এসে আঘাত করবে তখন স্প্রিং এর সংকুচিত হয়ে যাবে, ওই সংকোচনটা বের করতে বলছে। আর স্প্রিং কিন্তু কোনো ভর নাই, স্প্রিং এর ভর দেওয়া থাকবে না, স্প্রিংটা হচ্ছে তোমার শুধু কে দেওয়া আছে 500 নিউটন পার মিটার। আর নর্মাল স্প্রিং গুলোতে ভরহীন ধরা হয়। এখন এটার জন্য শুরুতে যখন সংঘর্ষ হবে তারপর বেগটা বের করে নিতে হবে মিলিত হওয়ার পর। তো মিলিত বস্তুর বেগ ধরো হচ্ছে ভি, তাহলে এটার ভরবেগ আদি ভরবেগ হচ্ছে 3 × 6, আর এটার হবে 5 × 4, ইকুয়াল হবে 3 + 5 ভি। এখানে ভি আসবে 4.75 মিটার পার সেকেন্ড। এখন এরপর ফেস ইয়াটা কেমন হয়েছে, স্পিনটা এরকম হয়েছে না? হ্যাঁ। এটা 3 কেজি, এটা 5 কেজি, 5 কেজি। এখন স্পিনটা কিন্তু এখানে সংকুচিত হয়ে গেছে, আগের মতো নাই। আর এখানে যে বস্তুটা মিলিত হয়ে গেছে, মিলিত হইলে কি গতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি অপচয় হয়ে যায় কিছু। এটা তো স্থিতিস্থাপক সংঘর্ষ হয় নাই। স্থিতিস্থাপক হইলে দুইটা বস্তু কখনো মিলিত হইতো না, তখন স্থির শক্তি সমান গতি মানে আগের শক্তি সমান পরের শক্তি হইতো। কিন্তু এখানে আগের শক্তি বেশি ছিল, পরে কিন্তু শক্তি কমে গেছে। এখন যে পরিমাণ শক্তি কমে যাবে ওইটাই তো হচ্ছে ওই স্প্রিংটা পাইছে, ওই কারণে তো ওই সংকুচিত হয়ে গেছে। এখানে ওইটা হ্যাঁ। আসবে, কারণ এখানে আর কোনো ঘর্ষণ টর্ষণ এক্সট্রা কিছু নাই। তাহলে কনজারভেশন অফ এনার্জি এখানে আসবে, ইআই ইকুয়াল ইএফ। এখন শুরুতে ছিল 1/2 অফ 3 × 6 স্কোয়ার প্লাস 1/2 অফ 5 × 4 স্কোয়ার, শুরুতে গতিশক্তি ছিল। আর শেষে হয়েছে 1/3 + 5 × 4.75 স্কোয়ার প্লাস কি এক্স স্কয়ার। 1/2 অফ kx স্কোয়ার। সবগুলো হাফ কাটাকাটি করো, করার পর হিসাব করো, তাইলে আসবে কে এর মাত্রা দেওয়া আছে 500, এসে আসবে 0.122 মিটার। বুঝছো না এটা? হ্যাঁ। এখন নর্মালি যখন দুইটা বস্তু সংঘর্ষ করে মিলিত হয়ে যায় তখন বাকি শক্তি কি হয়, ধরো শব্দ শক্তি, তাপ শক্তি বা ঘর্ষণের কাছে কারণে কিছু শক্তি হারায় যায়। তো ওইখানে ওই যে শক্তিগুলো হারায় যাচ্ছে ওইটা হচ্ছে স্প্রিং শক্তি পাচ্ছে ওইটা, কারণ এখানে তোমার ঘর্ষণ বা ওরকম কিছু দেওয়া নাই। ওটা দেওয়া থাকলে বলা যেত যে তখন আবার ওটা বিয়োগ করে দিতে দিতে হইতো। যেমন ধরো ঘর্ষণ দেওয়া থাকতো যদি, তাহলে এই টোটাল থেকে ঘর্ষণটা বিয়োগ করতাম। বুঝছো না? হ্যাঁ। এখন বলছে একটা মসৃণ আণবিক দল আছে, ওর সাথে আবার একটা আনত দলও আছে এখানে। এটা ধরো এম,
আর আরেকটা ধরো, এখানে একটা আছে, এটা হচ্ছে 4m আর এটা হচ্ছে m। এখন এটাকে তুমি ভি নট বেঁকে এটার দিকে আগায় দিচ্ছ, তাহলে কি এটা এখানে সংঘর্ষ করিয়ে এটা উপরে চলে আসবে? হ্যাঁ। এখন সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা চাইছে। এটা এটা আর কি, এই যে এখানে 4m এর জায়গায় শুধু m হবে, আর এটা 4m হবে। না, এখানে একটা বড় একটা বস্তু ছিল, 4m। আর এটা ধরো দূর থেকে m ভরের বস্তু একটা এইদিকে ভি নট বেগে ইয়ে করে দিছি, তাহলে এটা ধরো এখানে আসছে। তো এই হাইটটা বের করতে হবে, হাইটটা বের করবা। এখন এই সংঘর্ষের পর পর কিন্তু যুক্ত হয়ে যাবে বস্তু দুটা, যুক্ত হয়ে ধরো এরকম হয়েছে। তো এই যুক্ত বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তো এখানে দুইটা আসবে, কনজারভেশন অফ কি মোমেন্টাম আর কনজারভেশন অফ এনার্জি। এখন মোমেন্টাম কনজারভেশন করলে কি হবে? দুইটা বস্তুর শেষ বেগ পাবো, মিলিত বস্তু দুইটার। এর শেষ বেগটা কত হবে? শক্তির নিত্য তাই বলবো। এম ভি নট প্লাস জিরো, কারণ এটা তো প্রথমে স্থির ছিল, ইকুয়াল হবে m+4m ইন্টু ভি। তাহলে ভিটা হবে এম ভি নট ডিভাইড বাই 5m। তাহলে ভি নট বাই 5 হবে না? তো এটা হচ্ছে শেষ বেগ। এখন এখানে যে গতিশক্তিটা থাকবে, এখানে গিয়ে ওটা স্থির শক্তি কনভার্ট হয়ে যাবে, যেহেতু এখানে গিয়ে স্থির হয়ে গেছে। তাহলে হাফ অফ 5m ইন্টু ভি নট বাই 5 স্কোয়ার ইকুয়াল হবে 5m 9.8 ইন্টু এইচ। বুঝছো না এটা? হ্যাঁ। আর এখানে কিন্তু সংঘর্ষটা অস্থিতিস্থাপক, এর মাথায় রাখবো। উপরেরটাও এরপর ছিল না? হ্যাঁ, উপরেরটাও অস্থিতিস্থাপক ছিল না উপরেরটা? হ্যাঁ মানে যেখানে এর তোমার শক্তি ক্ষয় ক্ষয় হবে সেখানে অস্থিতিস্থাপক হবে। তাহলে এখানে তো গতিশক্তি সংরক্ষণ থাকবেন না। আচ্ছা আচ্ছা। না না, আমি এই দেখো, আমি যদি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সংরক্ষিত করতাম তাইলে তাহলে ওটা ভুল হইতো, কিন্তু আমি তো এখানে আসার যখন মিলিত হয়েছে সেক্ষেত্রে বেগ বের করছি, তারপর এখানে যে গতিশক্তিটা পাইছে ওটা কিন্তু আগেরটার চেয়ে এটার চেয়ে কম হবে। কারণ দেখো শুরুতে মানে এখানে যখন ছোট বস্তুটা যখন আসতেছিল, ওই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইনিশিয়ালে কত ছিল? হাফ অফ এম ভি নট স্কোয়ার। তারপর যখন সংঘর্ষ হয়েছে তখন কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ অফ 5m ইন্টু, এইটা কি ভি নট বাই 5 না? তাহলে ভি নট বাই 5 এটার স্কোয়ার। তাহলে দেখো হাফ অফ 5 কাটা যাবে একটা, এম ভি নট ডিভাইড বাই 5 হবে। তার মানে এটার চেয়ে কিন্তু 5 ভাগের 1 হয়ে গেছে, তার শক্তি কমে গেছে। এখন এইটা শক্তি সমান এই এখানে যে গতি শক্তিটা পাইছে, মানে স্থির শক্তিটা লাভ করছে ওইটা। বুঝছো কি এখন? হ্যাঁ।
তাহলে এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় নাই। হইলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত সংরক্ষিত দেখানো যাইতো, মানে এখানে যে হাফ অফ এম ভি নট স্কোয়ার ইকুয়াল লেখা যাইতো এম equal এম প্লাস 5m ইন্টু 9.8 ইন্টু এইচ লেখা যেত। ওটা কিন্তু লিখিনি আমি। আমি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সংরক্ষিত দেখাইছি। এখন এরপরে একটা ইকুয়েশনে ম্যাথ দেওয়া আছে। এম হচ্ছে 3 কেজি ভরের একটা বস্তু। এখন এর অবস্থানের সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল 3t - 4t² প্লাস টি কিউব। হচ্ছে যে টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 4 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এখন কৃত কাজের জন্য কি এফ লাগে, কারণ ডাব্লিউ ইকুয়াল তো হয় এফ এক্স। তো এফ তো এখানে পাচ্ছি না। কৃত কাজ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, কি পরিমাণ গতিশক্তি চেঞ্জ হবে। তাহলে হচ্ছে ইকে 1 বা ইকে 2 মাইনাস ইকে 1। তাহলে টি ইকুয়াল 0 সেকেন্ডে গতিশক্তি বের করবো, আর টি ইকুয়াল 4 সেকেন্ডে গতিশক্তি বের করবো। আর গতিশক্তি জানা যখন ভি লাগবে, আমাদের এখানে দেওয়া আছে এক্স, তাহলে ভি কি হবে, ডিএক্স ডিটি। ডিফারেন্সিয়েশন তো পড়ছো, তাহলে ডিডিটি অফ এক্স হবে। এখন এক্স এক্স মানে হচ্ছে 3t - 4t² প্লাস টি কিউব। তারপরে 3 - 8t প্লাস 3t²। এখন যখন টি ইকুয়াল 0 আর যখন টি ইকুয়াল 4, টি ইকুয়াল 0 হইলে ভি হবে 3, আর টি ইকুয়াল 4 হইলে ভি হবে 19। তাহলে কৃত কাজটা কি হবে, হাফ অফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। হাফ অফ এম, এম মানে হচ্ছে 3 কেজি, ইন্টু 19² মাইনাস 3t²। এটা আসতেছে 528 জুল মনে হয়। তো হিসাব করে নিও। বুঝছো তো এই ম্যাথটা? হ্যাঁ। এক্স লিখে যাবে না, আর এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করে এ বের করে ওইভাবে হবে। এখন ওখানে তোমার তুমি কিভাবে করবা, ওখানে দেখো ডাবল ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন এক্স এখন এক্স এর মানটা তুমি বের করতে পারো এইভাবে, যে হচ্ছে টি ইকুয়াল 0 হইলে এক্স এর মান কত হয়, 0 হয়। আর টি ইকুয়াল যদি 4 হয় তাহলে এক্স এর মান কত হবে, ওটা ধরো একটা মান আসবে, ধরো এ আসলো, তাহলে ওটার ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে এ পর্যন্ত এফ। এফ যদি বের করতে পারো, এফ ইকুয়াল হচ্ছে এম এ, তাহলে তোমার হচ্ছে 3 × - 8 প্লাস 6t। এটা করতে পারো, ওইভাবে করে দেখো কেমন আনসার আসে। সেম আসার কথা তো। ইন্টিগ্রেশন না করে এমনে এক্স সাথে গুণ দেওয়া যায় না? না না, ইন্টিগ্রেশন, এটা তো পরিবর্তনশীল বল। এই দেখো এফ এর ও মানটা আচ্ছা। টি এর উপর নির্ভরশীল। এফ যদি কনস্ট্যান্ট হইতো তাহলে করা যেত, যখন ভেরিয়েবল হবে তখন ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করা হচ্ছে এটা সোজা, তাই। আর তার মানে দুই ভাবে হবে, একবার হবে হচ্ছে ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে তোমার এই যে নর্মাল মেথডটা যেটা, এটা।
তোমরা ভেক্টর পড়ছো না? ভেক্টরে তো এই ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এগুলো তো পড়ছো। হ্যাঁ। তো এটা একটা ম্যাথ দেখাই। এখানে বলছে এফ বল দ্বারা কৃত কাজ, ওটা একটা সমীকরণ দেওয়া আছে। এখন কৃত কাজ তো ডাব্লু স্কেলার একটা, তাহলে এটা হচ্ছে স্কেলার ফিল্ড। এখন স্কেলার থেকে ভেক্টরে নিয়ে যাওয়ার অপশন কি? মানে কোন কি ফলো ডট। করলে ডট গুণন তো ভেক্টরের মধ্যে করি, কিন্তু আমি তো স্কেলার থেকে ভেক্টরে নিয়ে যাবো। মানে তোমাকে প্রশ্ন বলি আগে, ডাব্লু একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন এখান থেকে বলছে একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো 1 2 1, এই পয়েন্টে এফ এর মান বের করতে বলছে। এটার জন্য কি করা যেতে পারে? এখন এফ যেহেতু ভেক্টর আর ডাব্লু স্কেলার, তাহলে স্কেলার থেকে ভেক্টর নিয়ে যেতে হবে। ওটা একটা অপশন হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট করলে কিন্তু এই স্কেলার থেকে ভেক্টরে নিয়ে যাওয়া যায়। আরো ভাবে এটা মাথায় আসতে পারে তোমার, এই যে ডাব্লু ইকুয়াল ইন্ডিকেশন এফ ডিআর বা হচ্ছে ডিএক্স, যেটাই বলো। তো এটাকে লেখা, এখান থেকে লেখা যাবে এফ ইকুয়াল ডিডিআর অফ ডাব্লু। তার মানে ডাব্লু কে ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ যেহেতু এটা ফিল্ড দেওয়া আছে ধরো, তো এটার জন্য তো ডিফারেন্সিয়েট করার জন্য তোমার গ্রেডিয়েন্ট নিতে হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। কারণ যেহেতু এটা স্কেলার ফিল্ড, তো স্কেলার ফিল্ডের ডিফারেন্সিয়েশন শুধু গ্রেডিয়েন্ট হয়। আর ভেক্টর ফিল্ডের জন্য ডাইভারজেন্ট আর কার্ল আসে, এই দুইটা। তাহলে এখানে এফ হবে গ্রেডিয়েন্ট অফ ডাব্লু। এখন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই যে এটা, এটার সঙ্গে ডাব্লুর হচ্ছে নর্মাল গুণন, তার মানে সবগুলোতে ডাব্লু আসবে। ডেল ডেল এক্স ডাব্লু আই, ডেল ডেল ওয়াই ডাব্লু জে, ডেল ডেল জেড ডাব্লু কে। এখানে এই ডিফারেন্সিয়েশনটা নিজে করতে পারবো না। এখন ডাব্লু মানে কি এখানে? এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড। এখন যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, বাকিগুলো নিজে করবা। বাকি বাকি যে দুইটা আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কি হবে? ওয়াই কনস্ট্যান্ট, তাহলে হবে 2xy। এখানে হবে ওয়াই জেড, এখানে কি হবে? 2zx ইন্টু আই হবে। এখানে তার ওয়াই জেড কনস্ট্যান্ট, ওয়াই হ্যাঁ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না, মানে যখন এই ডেল ডেল এক্স, এটা তো হচ্ছে ডেল না? ডেল মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যেটা সাপেক্ষে অন্তরণ করবো, বাকি বাকি চলকগুলা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এক্স এর সাপেক্ষে আচ্ছা। অন্তরণ করতেছি যখন ওয়াই আর জেড কনস্ট্যান্ট, যখন এই যে ওয়াই সাপেক্ষে করবো তখন কিন্তু এক্স আর জেড কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এগুলো তো আগে শিখছোই। তাহলে ওখানে লাস্টেরটা জেড স্কয়ার, এক্স শুধু জেড স্কয়ার হবে না? কোনটা দেয়? ও হ্যাঁ, ওই শুরু শুরু জেড স্কয়ার হবে, ঠিক আছে। ওয়াই আর জেড এর সব নিজে নিজে বের করতে পারবো না, ওই জে আর কে আর কি। এখন এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি ওয়াই চলে যাবে, এক্স স্কোয়ার থাকবে। তাহলে হবে কি এক্স স্কোয়ার, প্লাস এক্স তারপরটা জেড থেকে এক্স জেড। প্লাস জেড স্কয়ার এক্স। না, এখানে তো জেড তোমার হচ্ছে ইয়া নাই, ওয়াই নাই। ওয়াই না থাকলে তো ওয়াই, ওই টার্মটা আসবে না। ওয়াই যেহেতু নাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর জেড এর সাপেক্ষে, তাহলে জেড, প্রথম যেটা জেড নাই তাহলে ওটা আসবে না।
পরেরটার জন্য হবে এক্স ওয়াই, তারপরের জন্য হবে 2z(x) ইন্টু কে। এটা পাইছি। এখন বলছে 1 2 1, এই তিনটা পয়েন্ট, এই পয়েন্টটা বের করতে বলছে। তাহলে এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় 1 বসাবো। এটা বসাইলে হবে 7i প্লাস 2j প্লাস 4k। বুঝছো না এটা? হ্যাঁ। একটা ইকুয়েশনে ম্যাথ আছে, f ইকুয়াল 25 মাইনাস এক্স স্কোয়ার 2.5। এখন বলছে কত দূরত্বে গতিশক্তি সর্বনিম্ন হবে। গতিশক্তি সর্বনিম্ন হইলে এক্স ইকুয়াল কত হবে? এটা কিভাবে করবা? গতিশক্তি সর্বনিম্ন হইলে কি বলটাও সর্বনিম্ন হয় না? বা হচ্ছে তোমার আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করে এটাকে ইকুয়ালস টু 0 ধরে এক্স এর মান বের করবে যে। ই কে সমান হয় ডাব্লু, সমান ডাব্লু বা সমান হচ্ছে এফ ডি এক্স। এখন ই কে যদি সর্বনিম্ন হয় তাহলে ডি কে অফ ডিএক্স এটা ইকুয়াল 0 হইতে হবে সর্বনিম্নের জন্য। সর্বনিম্ন মানের জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে ওটা 0 হইতে হয় না? হ্যাঁ। তাহলে ই কে ডিফারেন্সিয়েট করলে আবার এই ইন্টিগ্রেশনটা চলে যাবে তো। তাহলে বলা যাবে এফ ইকুয়াল 0 হবে। তার মানে 2.5 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। তার মানে এক্স হবে √2.5। বা তুমি আগে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে আবার ডিফারেন্সিয়েশন করবা, তারপর 0 বসা দেখাবা, তাইলেও এই সেম মান মান আসবে। এটা সোজা ম্যাথ, এমসিকিউ টেমসিকিউ আসতে পারে। এরপরে দেওয়া আছে এফ ইকুয়াল 2yi প্লাস 3x²j, ভেক্টর ফর্মে দেওয়া আছে। তো এই বল প্রয়োগ করে 0 0 পয়েন্ট থেকে 1 1 পয়েন্টে আমি নিয়ে গেছি একটা বস্তুকে। তো গ্রাফটা যদি আট করি, একটা হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই পথে, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 1 1, এই পথে নিয়ে গেছি। আর তারপর ওয়াই ইকুয়াল x² পথেও নিয়ে যাওয়া যায়। এই ধরো এইটা একটা পথ হইতে পারে। একবার তুমি এইভাবে নিয়ে গেছো আর একবার এই বাঁকা ভাবে নিয়ে গেছো। এখন কৃতকাজ কত হবে দুই ক্ষেত্রে? প্রথমে হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স রেখায়, তারপর আবার ওয়াই ইকুয়াল x² রেখায়। এখন এখানে তোমার এই যে, সমান হবে না। থামো আগে দেখি কাজ মনে হয় নাকি। তোমাকে বের করতে হবে ইকুয়েশন গুলো মানে বসায়। তো ভেক্টরে দেওয়া আছে না, তাহলে আর কে লেখা যাবে হচ্ছে xi প্লাস ওয়াই জে, 2D যেহেতু, 3D হইলে জেড কেও আসতো। তাহলে আর ভেক্টরকে এভাবে লেখা যাবে। আর তাহলে ডি আর হবে কি, আর এর ডিফারেন্সিয়েশন, তাহলে হচ্ছে dxi প্লাস dyj। এখন কৃত কাজটা হয় f.dr, এটা ইন্টিগ্রেশন।
তাহলে এফ ডট ডি আর যদি করো তাহলে কি হবে, 2y ইন্টু ডিএক্স হবে, কারণ এইটার সঙ্গে তো এটা গুণ হবে, তাহলে 2y ডিএক্স হবে। তারপর এটার সঙ্গে এটা গুণ হবে, যেহেতু ডট গুণন করছি, প্লাস হবে তাইলে 3x² ডিওয়াই। আর এটাকে 0 0 পয়েন্ট থেকে 1 1 পয়েন্টে নিয়ে গেছি। এখানে কিন্তু লিমিটটা ওই যে এক্স আর ওয়াই এর ভ্যালু আলাদা আলাদা হবে এখানে, এরকম মনে হয় দেখো নাই আগে। এখন দেখো এখানে তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু আছে ওয়াই, এখানে ওয়াই সাপেক্ষে আছে এক্স, তাহলে তো হইলো না। তাহলে কি কোন রেখায় নিয়ে গেছো এটা নির্ভর করবে, মানে এটা ম্যাটার করবে কিন্তু, কারণ প্রথমবারে ওয়াই ইকুয়াল এক্স রেখায় নিয়ে গেছো, তাহলে ওয়াই জায়গায় আমি এক্স বসাইতে পারবো, কারণ সব সময় ওয়াই ইকুয়াল এক্স হয়েছে, এখানে ওয়াই ইকুয়াল এক্স, এখানে ওয়াই ইকুয়াল এক্স, সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এখানে অবশ্যই ক্যালকুলাস আসবে, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে ভেরিয়েবল চেঞ্জ করতেছে। তার মানে 2y জায়গায় 2x dx বসানো যাবে। তারপর দেখো 3x² জায়গায় দেখা যাবে 3y² dy, কারণ পদটা হচ্ছে y ইকুয়াল এক্স। এখন ইন্টিগ্রেশন করো, তাহলে এটা এখানে হবে 2x এর জন্য হয় কি x², আর 3y² এর জন্য হবে y³, আর 0 0 বিন্দু থেকে 1 1 বিন্দুতে, তো 1 1 বসাও, তাহলে 1 + 1 - 0 0, তাহলে কাজটা হবে 2 জুল। তাহলে পরের বার তৃতীয় ক্ষেত্রে কি হবে, এফ ডট ডিআর, এক্ষেত্রেও সেম আসবে, ওই যে 2y dx প্লাস 3x² dy আসবে। এখন এখানে y ইকুয়াল কি x² দেওয়া ছিল না, y ইকুয়াল x², তাহলে ওটা বসাবো 2 × x² dx প্লাস, এখন 3x² জায়গায় দেখা যাবে 3y, কারণ y ইকুয়াল x², তাহলে 2x² কে কি লেখা যাবে, 2 বাই 2/3 x³ আর 3 3y 2 কে লেখা যাবে 3/2 y²। এখানে 1 1 বসাও, এখানে 0 0 বসাও, দেখো কাজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 2/3 প্লাস 3/2, তো এটা হবে 13/6, তাহলে আসছে 2.167 জুল। তাহলে কাজ কিন্তু আলাদা হয়েছে, বুঝছো না? হ্যাঁ। এই ম্যাটটা কিন্তু একটু ঝামেলা আছে, কারণ এই যে তোমার এফ ডট ডিআর আবার ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে হচ্ছে। এখানে ধরো একটা ম্যাথে ইপির ইকুয়েশন দেওয়া আছে, মানে পোটেনশিয়াল এনার্জি, ওটা হচ্ছে x² - px, বলছে এখানে সাম্যাবস্থা দ্রুত বের করো। কারণ সাম্যাবস্থা মানে হচ্ছে যেখানে ওই সামেশন অফ এফ ইকুয়াল 0 হবে, মানে বলটা 0 হবে, এফ নেট বলো যাই বলো। কারণ সাম্যাবস্থার শর্তটা হচ্ছে এ ইকুয়াল 0 হবে, মানে ত্বরণ 0 হবে আর এফ 0 হবে, এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। আর সংরক্ষণশীল বল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শুধু এই সাম্যাবস্থা থাকবে। তো এফ এফ থেকে লেখা যায় -dE/dx, কারণ ই সমান হয় -e এফ এফ ডট ডিএক্স, ওইখান থেকে এটা আসছে। তাহলে এটা হবে -ddx - bx, তো এটা আসবে -2ax - b,
বি মাইনাস টু এক্স। তাহলে কি এফ ইকুয়াল হইলো বি মাইনাস টু এক্স, কারণ সাম্যাবস্থা তো এফ জিরো, তাহলে এফ জিরো হইলে বি ইকুয়াল টু এক্স হবে, তাহলে এক্স হবে বি বাই টুয়াইস এ। মানে এগুলো যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সাম্যাবস্থার দূরত্ব হচ্ছে এটা, বি বাই টুয়াইস এ। মানে মাইনাস কেন? ওটা হচ্ছে সংরক্ষণশীল বলের জন্য। তোমার যখন গ্র্যাভিটি পড়ছো না, গ্র্যাভিটির ক্ষেত্রে কি দেখছো, ভি ইকুয়াল মাইনাস ইন্ডিকেশন অফ ই ডট ডি আর না, ওই জন্য এখানে একটা মাইনাস মাইনাস আসে। নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে ই ইকুয়াল ইন্ডিকেশন অফ এফ ডট ডিএক্স, কিন্তু এটা হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্র, এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে। আর তুমি যদি মাইনাস না দাও তাও হচ্ছে সেম অ্যান্সার আসবে, বি বাই টু এসে আসবে। বুঝছো না? হ্যাঁ। মানে এটা লাস্ট লাস্ট ম্যাথ এখানে। এখানে একটা স্প্রিং আছে আর এখানে একটা ব্লক আছে। তারপর একটা ধরো যে রোলার কোস্টারের মতো কিছু একটা আছে, এখানে একটা লুপ আছে। মানে এই লুপটার রেডিয়াসটা হচ্ছে 3 মিটার। অর্ধেক লুপ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর বলছে এ বি তলটা ঘর্ষণযুক্ত, আর যার গড় ঘর্ষণ বল দেওয়া আছে 20 নিউটন, তাহলে এফ এস হবে 20 নিউটন এ বি তলে। এখন এই স্প্রিংটাকে যদি সংকুচিত করো, তাহলে এই ব্লকটা কে এ হচ্ছে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে হচ্ছে গতিশক্তি প্রাপ্ত এদিকে হবে। পাঠিয়ে দিবে, গতিশক্তি লাভ হবে। আর কে এর মান দেওয়া আছে 500 নিউটন পার মিটার, আর এটার ব্লকটা হচ্ছে 10 কেজির। এখন এখানে স্প্রিং এ যেটা বিভব লাভ করবে, তো ওইটাই তো এই ব্লকটা পাবে। তাহলে এই ব্লকের আর এই তলটা যেটা আছে এটা কিন্তু ঘর্ষণ মুক্ত, ঘর্ষণ নাই এখানে, শুধু এবি তলে ঘর্ষণ আছে। তাহলে হাফ অফ কে এক্স স্কোয়ার যেটা স্প্রিং এর জন্য, ওইটা হবে ঘর্ষণের বিপরীতে কাজ প্লাস কি বিভব শক্তি অর্জন। বিভব শক্তি মানে কি, এই যে বলটা এখানে এখানে আসতে হবে তোমার, এখানে যখন আসবে তখন শুধু কিন্তু বিভব শক্তি থাকবে, গতিশক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে এখানে হাফ কে স্কোয়ার হবে ওই এফ এস যেটা, এফ এস না তো এখানে এফ কে হবে, কারণ এটা তো স্থিতি না, এটা হচ্ছে তোমার কাইনেটিক। তাহলে এফ কে ইন্টু এক্স হচ্ছে তোমার সরণ, কাজ সমান হচ্ছে বল গুণন সরণ, তা সরণটা হচ্ছে এখানে পাই আর। পুরা বৃত্তটা হইলে 2 পাই আর হইতো, এখানে যে অর্ধেক বৃত্ত ওই জন্য পাই আর, প্লাস এম জি ইন্টু টুয়াইস আর। এটা হচ্ছে এই ব্লকটার বিভব শক্তি। এখানে আছে হাফ অফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ অফ 500 গুণন এক্স স্কোয়ার ইকুয়াল হবে 20 নিউটন, যেহেতু ঘর্ষণ বল, পাই ইন্টু 3 প্লাস এম হচ্ছে 10, 9.8, 2 ইন্টু 3। এখান থেকে এক্স এর মান আসবে 1.76 মিটার। এত মিটার সংকুচিত করলে এই ব্লকটা সর্বোচ্চ পর্যন্ত পৌঁছে যাবে।
বুঝছো না? হ্যাঁ, মানে এই চ্যাপ্টার আর কিছু ম্যাথ বাকি আছে, এটা কালকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে কি পড়বা? আরো দু একটা মাস বাকি আছে। ট্রাইগোনমিক্স। মানে ফিজিক্স পড়বা না আর? ত্রিকোণমিতি তো অনেক দিন টাইম লাগবে, তুমি কিভাবে পড়বা মানে শুরু থেকে একদম? শুরুতে পড়ছো না একবার? হ্যালো? হ্যাঁ স্যার, শুরু থেকে রিভাইজ করুন। আচ্ছা ঠিক আছে। স্যার আজকে ক্লাসটা একটু দিন, ওর ওয়াইফাই ডিস্টার্ব করছে তো। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তোমরা লিভে যাও তাহলে। আসসালামু আলাইকুম। সালাম।